সৌর্যের আখ্যান। এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয়। একে তো ঢিপ ঢিপ করে বৃষ্টি পড়ছে, তার ওপর শীতকাল, চারিদিকে কুয়াশা পড়ছে। আর ওই চালতা বাগানের ভিতর দিয়ে গভীর রাতে আমি আস্তে আস্তে একা একা সাইকেল চালাচ্ছি। সে এক অদ্ভুত ঘটনা। সামনে একটা চালতা গাছে কয়েকটা পাখির ডানা ঝাপটানোর শব্দ পাওয়া গেল। কনকনে ঠান্ডায় শরীরটা সেধিয়ে গেলেও আমি ধীরে ধীরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। আপনি এক বৃষ্টি ভেজা রাতে ফাঁকা স্টেশনে নামলেন। আপনার সঙ্গে আর একজনও নামলো। অচেনা লোকটাকে দেখে ঠিক করলেন ওনার পিছু পিছু সাইকেল নিয়ে যাবেন। কিন্তু সাইকেল নিয়ে ওনার সঙ্গে তাল মেলাতে পারলেন না। বাগানের অন্ধকার রাস্তা ধরে এগোতে এগোতে হঠাৎ সাইকেলটা উঠে গেল একটা কবরের ওপর। চারপাশ নিঝুম, তার উপর বৃষ্টি পড়ছে। এই অবস্থায় আপনার কি ভয় লাগবে, নাকি এই সমস্যার সমাধান করবেন? সেটা কমেন্ট করে জানান। শুনুন আজকের গল্প, ভূতের ভয় ভূত। লেখক মানস সরকার। শুরু হচ্ছে গল্প পাঠ। আজ তোমাদের যে গল্পটা বলছি তা আমার জ্যাঠামশাইয়ের কাছে শোনা। জ্যাঠামশাই লোকটা আজীবন ভব ঘুরে ভোলাভালা লোক ছিলেন। উনি কবিতা লিখতে খুব ভালোবাসতেন। তার কবিতা ভম্বল কাকুর লিটল ম্যাগাজিনে বেশ কয়েকবার ছাপা হয়েছে। সেই সূত্রে তিনি প্রত্যেক বছরই কলকাতায় বইমেলায় লিটল ম্যাগাজিন স্টলে বই বিক্রি করতে যেতেন। দুজনেই বেরোতেন দুপুর 12টা নাগাদ আর ফিরতেন রাত 11টা নাগাদ। এভাবেই ওরা বইমেলা কয়েকটা দিন কাটিয়ে দিতেন। সেবার 31শে ডিসেম্বর ছিল শনিবার। সন্ধ্যা থেকেই সর্বত্র ঝিরঝির বৃষ্টি পড়ছিল, অর্থাৎ বইমেলায় ভিড় ছিল ভীষণ কম। সেদিন জেঠুদের বই বিক্রি প্রায় হয়নি বললেই চলে। তাই তাড়াতাড়ি পাত্তারে গুটিয়ে দুজনেই বইমেলা ত্যাগ করলেন। ভম্বল কাকা তার ভাগ্নের জন্মদিন উপলক্ষে থেকে গেলেন সল্টলেকে বোনের বাড়িতে। আর জেঠু ভম্বল কাকুর বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে যখন শিয়ালদহে আসলেন, তখন 4 নম্বর প্ল্যাটফর্মে 8:55 শেষ ট্রেন। জেঠু সেই ট্রেনে চেপে বসলেন। যখন শান্তিপুর স্টেশনে ট্রেন থামলো, তখন ঘড়ির কাঁটায় 11:45। জেঠু বললেন, এক অদ্ভুত ঘটনা ঘটল সেদিন। অত বড় ট্রেন থেকে আমরা মাত্র 3 জন নামলাম। একজন স্টেশনের পিছন দিক দিয়ে বাঁ দিকে রাস্তা ধরে নেমে গেল। আর একজন আমার সঙ্গে। ভুলুদাকে ডেকে সাইকেল নিলাম। তখনও ঢিপ ঢিপ করে বৃষ্টি পড়ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা কোথায় যাবেন? উত্তরে বললেন, দাসনগর। আমি তখন ভাবলাম ওনার সঙ্গেই যাওয়া যাবে। এই ভেবে ওনার পিছু পিছু সাইকেল চালাতে শুরু করলাম। খগেনবুড়োর মোড়ে একটা চালতা বাগান আছে। বাগানটা ছিল ভীষণ বড়। বাচ্চা টাচ্চা মারা গেলে ওই বাগানে কবর দেওয়া হতো। কোনোটা গাঁথুনি করা, কোনোটা মাটি দিয়ে ঢিবি করে রাখা হতো। সময় তখন 12র ঘর ছুঁই ছুঁই, ঝিরঝির বৃষ্টি, তার উপর কুয়াশায় ভরা। ওই বাগানের ভিতর দিয়ে অত রাতে একলা বাড়ি ফিরে আসার ক্ষমতা আমার নেই। তাই ওনার সঙ্গে পাল্লা দিয়ে সাইকেল চালাতে শুরু করলাম। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওই চালতা বাগানের মাঝখানে এসে আমার সাইকেলের চেন গেল পড়ে। আমি চিৎকার করে ওনাকে ডাকলাম। এই যে দাদা দাঁড়ান না আমার। বলে মুখ তুলতেই দেখি লোকটা দূরে ক্রমশ মিলিয়ে যাচ্ছে। আমি কোনো ক্রমে চেনটা লাগিয়ে জোর চালিয়ে আবার ওনার পিছু নিতে শুরু করলাম। আমি একটুখানি এগোতেই সাইকেলের চেন আবার পড়ে গেল। একে তো ভয়ে আত্মারাম খাঁচা, তার উপর সাইকেলের এই অবস্থা। সাইকেলের ওপর আমার রাগ সপ্তমে চলল, কিন্তু কি করব, উপায় না পেয়ে আবার চেন লাগালাম। এবার ঠিক করলাম আর জোরে নয়, জোরে চালালেই চেন পড়ছে। এবার আস্তে আস্তে চালাবো। একে তো ঢিপ ঢিপ করে বৃষ্টি পড়ছে, তার উপর শীতকাল, চারিদিকে কুয়াশা পড়ছে।
আর ওই চালতা বাগানের ভিতর দিয়ে গভীর রাতে আমি আস্তে আস্তে একা একা সাইকেল চালাচ্ছি। সে এক অদ্ভুত ঘটনা। সামনে একটা চালতা গাছে কয়েকটা পাখির ডানা ঝাপটানোর শব্দ পাওয়া গেল। কনকনে ঠান্ডায় শরীরটা সেধিয়ে গেলেও আমি ধীরে ধীরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। বাগানে একটা কুঁড়ে ঘর আছে। চোখ পড়ল তার দিকে। মনে পড়ে গেল সেই পোড়া বুড়িটার কথা, যার ডেড বডি চুল্লিতে পোড়াতে গিয়ে খুব জোরে বৃষ্টি নেমেছিল। তার পা বাদে সমস্ত দেহই আগুনে পুড়ে গিয়েছিল। পাটা জলে ভিজে যাবার শত চেষ্টা করেও আর পড়েনি। তাই সুরেন মাস্টার মশাই পা দুটো ছুঁড়ে ফেলে দিয়েছিলেন গঙ্গার জলে। সুরেন মাস্টারের কাছে শোনা এই গল্প মনে পড়তেই গা যেন কেমন কাঁটা দিয়ে উঠল। কপালে ফোঁটা ফোঁটা ঘাম, টিপ টিপ বৃষ্টিতে মিশে একাকার। আকাশে কালো মেঘ যেন ঠেলে অন্ধকারকে নামিয়ে আনছে। তার উপর বাগানের বড় বড় গাছগুলোর মাথা সে কি বীভৎস কালো লাগছিল। আমার সারা গা ছমছম করছিল এক অজানা ভয়। তবু আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে। বাগানের ভিতর দিয়ে ক্রমশ এগিয়ে আসছি বাড়ির দিকে। এমন সময় হঠাৎই আমি সাইকেল শুদ্ধ একটা ঢিপির ওপর উঠে আবার হঠাৎই নেমে গেলাম নিচের দিকে। সারা বাগান যেন থমথমে লাগলো। তবে কি আমি আমার সাইকেল নিয়ে কবরের উপর উঠে গিয়েছিলাম? একটা ঠান্ডা বরফের মতো বাতাস গায়ে ভেসে এলো। তৎক্ষণাৎ চমকে উঠলাম একটা মৃদু কান্নার শব্দ শুনতে পেয়ে। কুয়াশায় চারিদিক ঢাকা, তবু তারই মধ্যে চেষ্টা করলাম। কাউকে দেখতে পেলাম না। হঠাৎ কার গায়ে ধাক্কা লেগে উল্টে পড়ে গেলাম। ভয়ে সারা শরীর কাঁপতে লাগলো। তাকাতেই দেখি এক মাথা এলোমেলো চুলে, এলোমেলো শাড়ি পরে, কপালে লাল টিপ। আমি চমকে উঠলাম। তবে কি ভূত? গলার স্বর বেরোচ্ছিল না, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে কোনো ক্রমে বললাম, কে 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 তুমি? অন্ধকারে স্পষ্ট দেখলাম বড় বড় চোখ করে আমাকে যেন গিলে খেতে চাইছে। আমি আর আমার মধ্যে নেই, ছুটতে পারছি না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, তবুও কোনো ক্রমে বাঁচাও বাঁচাও বলে ছোটার চেষ্টা করলাম। আমার চিৎকার শুনে প্রতিবেশীরা লাঠি সোঁটা নিয়ে তৎক্ষণাৎ উপস্থিত। আর একটু দেরি হলেই হয়েছিল আর কি, আমি বোধহয় ওখানেই মারা পড়তাম। প্রতিবেশীদের হাতের আলোয় দেখি, হ্যাঁ, ওই ভদ্র মহিলা ওখানেই বসে আছে, ঠিক আগেরই জায়গায়। আমার কিছু বলার আগেই প্রতিবেশীরা আমাকে ডেকে নিয়ে যা বোঝালো তাতে বুঝলাম ওই ভদ্র মহিলার একটি 3 বছরের সন্তান 2 মাস আগে মারা গিয়েছে। ঠিক উনি যেই জায়গায় বসে আছেন ওই জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে। তাই ওই ভদ্র মহিলা বাড়ির লোকদের চোখ এড়িয়ে রাত নেই, দিন নেই, দুপুর নেই ওই কবরের কাছে এসে কাঁদতে থাকে। এবার আমার ধরে প্রাণ আসে। আমি ধীরে ধীরে নিজের সাইকেল চালিয়ে ফিরে আসি বাড়িতে। সে যাত্রায় ভূতের ভয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল আমার ভোলাভালা ভবঘুরে কবি জেঠু। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদীপ। কেমন লাগলো আজকের গল্প সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি গল্প পাঠাতে চান তাহলে 9874261818 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনি গল্প পাঠাতে পারেন। আজকের এপিসোড শেষ করছি।